সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা এই আয়োজনটি করে থাকি। আজকে একজন ভিন্ন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন, গানের জগতের একজন কিংবদন্তি বলতে পারি আমরা, যার নাম বললেই আপনারা চিনতে তো পারবেনই। তিনি অনন্য এক মানুষ। তিনি বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের গান দিয়ে, গানের মাধ্যমে আমাদের দেশের জন্য, রাজনীতির জন্য অবদানও রেখেছেন। আমাদের সাথে উপস্থিত আছেন ইথুন বাবু। বাবু ভাই, আপনাকে আমাদের ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্বাগত জানানোর জন্য। ঈদের মাস, ঈদ মোবারক সবাইকে, আপনার প্রিয় দর্শকদেরকে সবাইকে। ভিওডি এগিয়ে যাক, বাংলার বুকে যে পথে দেখো পথ দেখাই, পথ দেখাও, কি যেন বলতেছে, পথ দেখো পথ দেখাও, এইভাবে দেখাতে থাকবে আমাদেরকে সবাইকে, ভালো কিছু হবে এটাই চিন্তা চলে। ইনশাল্লাহ আমরাও সেটা প্রত্যাশা করি। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আসলে আপনি একটি গানের কথা লিখেছিলেন, সুর দিয়েছিলেন। এই গানটার কথা না বললেও মানুষ বুঝতে পারবে গানটা কোন গানটি আসলে। এই গানটি যখন লেখেন বা সুর দেন, তখন কি বুঝেছিলেন যে এই গানটি একটা প্রেক্ষাপট পরিবর্তনে বড় ধরনের একটা ভূমিকা রাখবে, দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে চলে যাবে? আপনার ভাবনাটা কি ছিল আসলে? দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা গলা, কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, ভয় দেখিয়ে হবে না কাম। এখনো শরীরে কাটা দিয়ে উঠছে আসলে গানের কথাগুলো এমনই। 2022 এমন কিছু চরিত্র আমাদের সামনে আসছে, ফ্যাসিস্ট খুনি হাসিনার, যে সব কিছুতে তখন আমাদের নিজের কাছে উলটপালট, আমাদের জীবন উলটপালট, সবার জীবন উলটপালট। কী করছে? এটা ওর বাপের, সেটা ওর বাপের, এটা ওর বাপের, সেটা। মানে একদিন রাত্রিবেলায় কোনো এক জায়গায় ঘুমায় আছে, হঠাৎ করে চিন্তা হলো দেশ তো ওর বাপের, তাহলে আমরা কী করবো? আমরা কার? জনগণের জন্য কিছু করতে হবে। তখন লিখলাম, দেশটা তোমার বাপের নাকি, করছো ছলাগলা। কেউ কিছু বললেই ওদেরকে জেলে ঢুকাচ্ছে। কোন সাহসে লিখেছিলেন এই গান? এটা তো লিখতে সাহস লাগে না, দেশপ্রেম। আমি তো জাতীয়তাবাদীতে বিশ্বাসী। কেন সাহস বললাম? তখনকার প্রেক্ষাপট আসলে সবারই জানা। প্রেক্ষাপট জানা হয় যে এক হাতে মৃত্যু, এক হাতে মুক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক না আমরা? আমরা তো জাতীয়তাবাদীতে বিশ্বাসী, যে স্বাধীনতার ঘোষকের মনে করেন সৈনিক আমরা। এখানে ভয় পাওয়ার কিছু নাই আমাদের। আমাদের তো জাতীয়তাবাদী দলটা তার ভণ্ড দল না। ওই 2072 দেখেন শেখ মুজিব কী করছে, একদলীয় নান্তরে বাকশাল তৈরি করছে। তারা কি করছে? আপনাদের সংবাদের পত্র বন্দিকা করে দিয়েছে, লোক দিয়ে, রক্ষী বাহিনী দিয়ে লক্ষ লক্ষ লোক মেরেছে। এখান থেকে দেশকে নিয়ে আসছে কে? এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এগুলো খেয়াল করার পরে চিন্তা করলাম যে দেশটা তো আসলে ওদের বাপের না, দেশটা তো আসলে আমাদের সবার। এখনও বলছি, দেশটা সবার, আমাদের দেশের মাটিটা সবার, দেশের ধান, দেশের মাছ, দেশের মাটি, সবই তো সব আমাদের দেশের। আমাদের গোয়াল ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, আমরা খালি খেতে জানি না। আমাদের প্রবলেমটা এটা, অন্য কিছু না। আমরা যদি খালি সিস্টেম খেতে জানতাম, তাহলে আজকে আমাদের হাত পাততে হতো না, কারো কাছে যেতে হতো না। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজেই বলেছিলেন। ওনার খাল খলন দেখেন, মানুষের পাশে দাঁড়ানো থাকেন, সেটাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজ করছে, যে মানুষকে পাশে রাখুন, পাশে থাকুন। ওটাই আমরা কাজ করছি। না, যখন দেখলেন যে আপনি এই গানটি লিখলেন, সুর দিলেন, এই গানটি প্রকাশ হলো, এই গানটি জনপ্রিয়তা পেল, তখন তো আপনি খুশি। কিন্তু যখন দেখলেন যে একটা তরুণ প্রজন্ম, একটা প্রজন্মের সবার মুখে এই গানটা, এবং প্রতিবাদের ভাষা এই গানটা শুধু একটা কিছু কথা না, প্রতিবাদ করছে। এমনকি এই গানটা একসময় স্বৈরাচারের পতনের একটা মূল বিষয় হয়ে দাঁড়ালো। তখন আসলে আপনার অনুভূতিটা কি, কেমন? এটা হচ্ছে আসলে 2022-এর তৈরি। এটা আমাদের এটা কার্যকর হয়েছে, বেশি করে কার্যকর করছে, পার্শ্ববর্তী দেশ কাজ করছে, শ্রীলঙ্কা কাজ করছে, এটার উপরে একটা ইংলিশেও করা হচ্ছে। সবাই, মানে গোটা বাংলাদেশ না, গোটা বিশ্ববাসী যারা বাংলাদেশি যেখানেই থাকুক, তারা খুব ওটাকে অন্যভাবে নিয়েছে। ফ্যাসিস্টের পরাজয়টার পিছিয়ে যখন এরা গান করছে, যখন এই গানটা নিয়ে রাস্তায় নামছে, জনগণ নামছে, সবাই আমাদের, বিশেষ করে গানটার পিছিয়ে রহস্যটা হচ্ছে যে এখানে একটু ছোট্ট কথা বলতে হবে, যেখানে আমাদেরকে তখন কিন্তু আমাদের পিছিয়ে ছিল আমাদের একটা, মানে কি বলবো, একটা আমাদের শক্তি পাওয়া দিক, সেটা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি প্রশ্নটি আপনাকে করতাম যে অনুপ্রেরণার জায়গা। হ্যাঁ, ওটাই আসছি। তো উনি তখন আমাদেরকে কিন্তু, আমাকে এখনও, মানে আজ অবধিও আমাদেরকে, ওনার কথা ছাড়া আমি চলি না। আমাকে কেউ কোনো কথা বলতে পারে না, উনি বলে আমি কাজ করি।
এখনও তাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে এটা করতে হবে, বললো যে আমাকে পয়লা বৈশাখ করতে হবে। আপনি কি করবেন আমি জানি না, আপনাকে করতে হবে। আমি পয়লা বৈশাখ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একদম লক্ষ লক্ষ লোকের ভিড় জমায় দিয়েছি। উনার বললে আমাদের সাহস বেড়ে যায়। তো এই পিছের রহস্যটা হলো জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি। উনি স্ট্রাগল, আমাদের যে স্ট্রাগলগুলো উনি করতো, দেখাতো। আমাদের তো আলাদা ফোন নম্বর ছিল, আমার, মৌসুমি, পরাণের, শিবাসানুর, মুন্নার, রিপনের, এরা কিন্তু আমাদের একটা জোট ছিলাম। আমরা কিন্তু ভাঙছি 5ই আগস্ট রাত্রে, কিন্তু আমরা এখানে শাহবাগের মোড়ে। গানটা যখন উঠে আসছে তখন কিন্তু সবাই বুঝতে পারছে যে আসলে একটা কিছু গান দিয়ে যে হয়, গান দিয়ে যে করা যায়। আমরা তার আগে কিন্তু তারুণ্যের সমাবেশগুলো করছি গোটা বাংলাদেশ। জি, তখন কিন্তু প্রথমে আমরা স্টার্টিংয়ে গান ছিল ফিরাই দে মোর ভোটের অধিকার ওরে স্বৈরাচার। হ্যাঁ, আমরা কিন্তু তোমাকে ওদেরকে সতর্ক করছি, তোমার পিয়ার ভেঙে যাচ্ছে, তুমি দেখছো চেয়ারে আর বুঝতে পারবে না। আমরা কিন্তু তাদেরকে ভোটের বাক্সে লাথি মারো, আমরা কিন্তু তৈরি করছি ধর ধর ধর, চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এগুলো কিন্তু আমরা করে আসছি, কোনো কিছুতে ছাড় দিইনি। এই জন্যই বলতেছি যে যারা এখন দেশ নিয়ে নির্ভর করবে তাদের বিরুদ্ধেই আমরা, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল, থাকবে, এবং আমরা করেই যাব। কিন্তু এর পিছিয়ে একজন আছে, এটাই বললাম। বলেন। আমরা এখন একটু ভিন্ন আলোচনা। এই যে 16 বছরের স্বৈরাচারের যে জিনজির ভেঙে আসলে 24-এ তরুণ প্রজন্মের বিস্ফোরণ, গণবিস্ফোরণ, সেখান থেকে একটা গণবিপ্লব, এর মধ্য দিয়ে দেশ অনেকে বলে নতুন করে স্বাধীন হয়েছে, অনেকে বলে এটি একটি কি বলে গৃহযুদ্ধ, অনেকে বলে এটি একটি গণ অভ্যুত্থান। যেভাবেই বলুন না কেন, যেভাবেই বলি না কেন, ব্যাখ্যা যেভাবেই দেই না কেন, মূলত তরুণ প্রজন্মের যে অধিকারহীন থাকার যে একটা বিষয়, সেখান থেকে বেরিয়ে এসে নিজের অধিকার নিয়ে গলা ফাটিয়ে বুক চিতিয়ে দাঁড়ানো, এই 24 নিয়ে কি বলবেন আপনি? আমরা আন্দোলনে আছি 15 বছর আমরা আন্দোলন করছিলাম। আন্দোলনে ছিল বিএনপি, দমন পীড়ন, জেল, মামলা, হামলা, সব কিছু আপনি খেয়াল করে দেখবেন। তারপরে কিন্তু আমরা আন্দোলনটা কিন্তু ধরে রেখেছি, আমরা আন্দোলনে ছিলাম, এখনও আছি। এটা ঘটছে, এটাকে আপনি ফেলে দিতে পারবেন না। এটা একটা আমাদের একটা অন্যরকম চেতনা কাজ করছে, বাসা থেকে লোকজন বেরিয়ে আসছে, ছাত্র সমাজ বলেন, শ্রমিক বলেন, রিক্সা চালক বলেন, আমাদের এখানে কি সবারই কিন্তু একটা সম্পৃক্ততা আছে। এই 24টাও কিন্তু কারো পাবেন না, অবশ্যই না, এটাও আমাদের সকলের। যেমন আমরা তো 5ই আগস্ট রাত্রি 12:30টার সময়, 5ই আগস্ট হয়ে গেছে 12টার পর, 12:30টার সময় কিন্তু আমরা শাহবাগে আমরা কিন্তু কাজ করছি, সবাইকে নিয়েই কাজ করছি। দেশটা আমাদের সবার, যেহেতু এই জয়টাও সবার। পালাইছে স্বৈরাচার, পালাতেই হবে, তাকে কোনো ছিল না, ওয়ে ছিল না, পথ ছিল না। আমরা যেভাবে কাজ করছি দেশের জন্য, বিএনপি যেভাবে এখনও রাজপথে আছে, বিএনপি সবসময় জন্য রাজপথে ছিল, বিএনপি পালানোর দল না। আপনি কত দমন পীড়ন করছেন, আপনি কাউকে বিএনপি ভাঙতে পারছেন এখন পর্যন্ত? না, পারেন। আপনি আসেন না, ভালো করে অ্যানালাইসিস করেন। মানে আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল যে আমরা কিন্তু বিএনপি একটা বট গাছ, 2-4টা পাতা পড়ে গেলে বট গাছের কোনো যায় আসে না। এই মবিন, এই শামসুর, এই অমুক, তৈমুর, অমুক তমুক যারা গেছে তাদের কিন্তু বিএনপি, তারা অধঃপতনে পড়ে গেছে, তারা অধঃপতনে মানুষের পায়ের নিচে চলে আসছে। তো 2-1টা থাকবেই। ওই আমরা ভাত খেতে গেলে দেখবেন যে 2-1টা চালের মধ্যে কণা টনা থাকে, কালো কণা টনা, তো এরকম বাদ দিতে হয়। তো বিএনপি অনেক বড় দল, বিএনপি জনগণের দল, বিএনপি ভাঙা অত সহজ না। এখন যারা যারা আসছে তারা একটু কর্মকাণ্ড করছে, অমক সমক হ্যান ত্যান, দেখেন আপনার অনেকেই করতেছেন। তো আমরা ইমরান এইচ সরকারকে দেখিনি, ইমরান এইচ সরকারকে তো দেখেছি, শাহবাগ কাঁপাইছে, এমনকি তার একজন মন্ত্রী তার মেয়েকেও তার হাতে তুলে দিয়েছিল। তো এই ইমরান এইচ সরকার কোথায় এখন? তখন যে আন্দোলন ছিল, লক্ষ লক্ষ লোকের আন্দোলন তারা করছে, কিছু করতে পারছে? কিছু করতে পারছে? তারা কোথায়? এই চিন্তাগুলো যারা নতুন নতুন আসছেন তারা ওই চিন্তা মাথা রেখে কাজ করেন। আপনাদেরকে আমি সাধুবাদ জানাই, আমি কাউকে অবজ্ঞা করার জন্য আপনার এই টেবিলে আসিনি। সবাই মিলে দেশ গড়তে হবে, আপনার কাজ আপনি করেন। একজন উপদেষ্টার পার্সোনাল সেক্রেটারি পিএসের টাকা কত? 300 কোটি 400 কোটি। ধরা পড়ছে, কে ধরতেছে? দুদক ধরতেছে। এই মান সম্মানটা আমাদের লাগছে, কারণ আপনাদের পাশে আমরা ছিলাম, আছি। এই মান সম্মানগুলো আমাদেরকে লাগে, এটা 24-এর চেতনার সরকার। হ্যাঁ, তাহলে এই মান সম্মানগুলো যখন লাগে যে অমুক উপদেষ্টার পিএসের 300 কোটি, অমুক পিএসের 400 কোটি, এটা আমাদের কাছে খারাপ লাগে। তখন ভাবতে খারাপ লাগে যে আমরা এক হাতে মৃত্যু, এক হাতে মুক্তি নিয়ে কাজ করলাম, এদের জন্য, এদের সাথে কাজ করলাম। তখন কি আবারও বলতে ইচ্ছা করে দেশটা তোমার বাপের? এটা তো এই জন্য এই গানটা তো করে রেখেছি,
এই যে জন্য আবার বলছি তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো, আমরা কিন্তু আবার বলে দিচ্ছি, আমরা কিন্তু আবার বলে দিচ্ছি ওই গানগুলোকে স্মরণ করেন। আমাদের 39টা গান আছে, 39টা গান দেখেন, দেখে আপনি দেশ পরিচালনা করেন। আসেন সবাই মিলে দেশ গড়ি, সবচেয়ে ভালো হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো বলেই দিচ্ছে যে ঐক্য সরকার, ঐক্যর বিকল্প কিছু হতে পারে না। যে যারা ধান্দা করতেছে, ধান্দা করে কিন্তু বান্দা যেতে পারবে না। আজকে একজন আইজিপি, একজন বেনজির, একজন ভাটের হোটেল, একজন অমুক সমক সব বাড়াচ্ছে না, অবশ্যই এগুলো দেশের মানুষ কি আমরা তো নিচ্ছি, কিন্তু বাইরের লোকরা কি ভাবছে যে আমাদের আজকে পুলিশ সমাজটাকে কোথায় নামে নিয়েছেন? সব পুলিশ কি খারাপ? না, অবশ্যই না, সব তো পুলিশ খারাপ না, কিন্তু ওই খারাপের অংশটা তাদের গায়ের মধ্যে লেগে যাচ্ছে। তা আমরা কোথায় বসবাস করছি? এই যে আজকে উপদেষ্টাদের পিএস গুনা যে দুদুক ডাকছে, তাদের কাছে 400 কোটি, 300 কোটি, 250 কোটি টাকা পাওয়া যাচ্ছে, এটা কি তাদের কাছে চাওয়া ছিল 24-এ? আমাদের প্রশ্নই ওঠে না। 24-এর চেতনা তো একটা পরিবর্তনের বাংলাদেশ। এনসিপি মনে করেন যারা করতেছে, এখন তো আমার কাছে সবাই বলতেছে যে এনসিপি পার্টিটাই তো হতেছে আমাদের ডক্টর ইউনূস স্যারের, কিন্তু না, আমি বলবো যে না, স্যার অনেক ভালো মানুষ। স্যারের যখন 6 মাসের জেল হয়, সেদিনকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে বলছে ওনার জন্য কিছু করেন। আমরা কিন্তু ওনাদেরকে নিয়ে গানও আছে, দেখবেন আমার অধিকার কারাগারে, ইউটিউবে সার্চ দিলে দেখবেন ইথুন বাবুর গান আমার অধিকার কারাগারে পেয়ে যাবেন। ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে গান লিখেছে। স্যারকে নিয়ে করতে বলছে কে? এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর ইউনূস সাহেব তো আমাদের জাতির। তাহলে তার তো মানে তার কার্যক্রম দেখে এখন মনে হয় যে ওনার দলটার নামই এনসিপি। আমি তো সিপি বলি না, আমি ছিপি বলি না। এটি অনেকেই মনে করছে যে আসলে এই ভাই আপনি আমার কাছে কথা হইতেছে, আপনি এই ইয়েতে এভিডেন্সে যাবেন কেন? আপনাকে কেন? আপনি আসছেন সুন্দরভাবে ভোটের তারিখ দিবেন, সুন্দরভাবে সংস্কারের যতটুকু আপনারা পারবেন না পরবর্তী সরকার এসে করবে, দেশটাকে একটু ইয়ে করেন না। যেমন আমি সেনকে একটা টেলিভিশনে বলছিলাম পেঁয়াজের দাম আপনি কমাই দিয়েছেন, ফাইন 15 টাকা খাওয়াই দিয়েছেন লোককে। কৃষকের কথা চিন্তা করেছেন? কৃষকটা যে ট্রেনের নিচে এসে আত্মহত্যা করলো, আলু তো নামাই দিলেন, আলুর দাম একদম আলুর মতো করে নামাই দিলেন, হাজার হাজার লোক বেকার হয়ে পড়ে আছে, হাজার হাজার কোল্ড স্টোরে কেউ ঢুকতে পারছে না, তাদের কি হবে? তারা কিন্তু মরে গেল, কৃষককে কিন্তু আপনি মেরে ফেললেন, আর জনগণ খুব হাসছে, এরকমই সরকার দরকার, বারবার পচাবন দেখা। এগুলো কি? কৃষককে মেরে ফেললেন না, ও আর জীবনে পেঁয়াজ উৎপাদন করবে? সাহস পাবে? আলু উৎপাদনকারী সেই সন্তানগুনা বাবার দোকানে তাকে আছে, বাবার আলু পচে যাচ্ছে আর বাবা কাঁদছে, কি করবেন? তো এই জিনিসগুলো আপনাকে মেনটেন্স করতে হবে। আপনি আসছেন, জনগণ আপনাকে ভালোবাসে, সবাই আপনাকে ভালোবাসে, আমরাও অবশ্যই ভালোবাসি। আমাদের মা জননী আপসীর নেত্রী আপনাকে নিয়ে সংসদে কথা পর্যন্ত বলেছে, আপনি যখন নোবেল পেয়েছেন। এই নোবেলটা আমাদের জন্য, তো আমাদের নোবেল আপনি পেয়েছেন, আমরাও তাকে গর্ব করি। হ্যাঁ, এই গর্বটা আপনি ধরে রাখবেন। স্যারের কাছে এতটুকু রিকোয়েস্ট, স্যারের কাছে যাতে কেউ না মনে করে যে স্যারের দেশটা স্যারের, এটা মনে করে, দলটা যাতে স্যারের না মনে করে। অনুরোধ, ডিসেম্বরে দিতে চাচ্ছেন ইলেকশন, নির্বাচন দিয়ে দেন। আমরা সবাই 15 বছর ভোট দিইনি, চিন্তা করতে পারবেন? 15 বছর ভোট দিইনি, আপনিও দেননি না। আবার তো মনে করেন কেউ দিতে গিয়ে দেখে তার একবার ভোট দিতে গিয়েছিলাম, তখন আমাকে সূত্রাপুরে আমার ভোট ছিল, তো ওখানে ভোট দিতে গিয়েছিলাম, তখন আমাকে ভোট দিতে বারণ করলো, বললো ভাই আপনার ভোট আমরা দিয়ে দেবো। তা আমি হেসে বললাম ঠিক আছে। পরে বলে আসলাম ভাই আমি তো সাংবাদিক মানুষ, ভোট দিতে চাচ্ছিলাম। সাংবাদিক তাহলে একটা ভোট দিয়ে যেতে পারেন? আমি বললাম না, যেহেতু আপনারা ভোটটা নিয়ে নিছেন, আমি সাংবাদিকতার অনারারি থেকে ভোটটা দিতে চাচ্ছি না, আমি পরিস্থিতিটা দেখে গেলাম। আমরা মনে করছিলাম উনি এসে এগুলো চেঞ্জ করে ফেলবে বা এগুলা হবে, তো উনি এসে যেভাবে মনে করেন যা কিছু করতেছে বা যা কিছু যাচ্ছে, বিদেশে গিয়ে বলছে একটা দল ভোট চায় আর কেউ চায় না, কিন্তু উনি ভুলে যাচ্ছে যে 35টা দলই ভোট চায়, মাত্র 3টা দল ভোট চায় না, মাত্র 3টা দল। তো আপনি একজন নোবেল বিজয়ী লোক, আপনি মিথ্যা আশ্বাস নেবেন কেন? এই জিনিসগুলো আমাদেরকে না সাধারণ মানুষকে খুব ব্যথা দেয়, যে একজন ভালো লোকের কাছ থেকে খারাপ কেউ কিচ্ছু আশা করে না, কেউ কিচ্ছু। ওনার নামে অনেকেও অনেক রকম কথা বলতেছে, সেটাও আবার আমি পছন্দ করি না, কারণ ওনার নামে ব্যক্তিগত কাউকে কোনো কথা বলা থাকতেই পারে না, মানুষকে আমাদের সবকিছুর ঊর্ধ্বে রাখা উচিত। আমাদেরই কোনো নেতা বলে হয়তো তাকে ব্যক্তিগত, এই ব্যক্তিগত থেকে হটে আসতে হবে। এটা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল ব্যক্তিগত চর্চা, এই চর্চাটা ইদানিং কিছু 2-1টা নেতা বিএনপির বড় নেতারাও করতেছে, আমি মানা করতেছি আপনার মাধ্যমে, এইগুলা থেকে হটে আসতে হবে। এগুলা কিন্তু আপনার জন্য কিন্তু একসময় দাঁড়াবে। ব্যক্তিগতটা
ওটা নিয়ে আপনি জনগণের সামনে তুলে নিয়ে আসবেন, এটা আমরা কোনোদিনই পছন্দ করি না। আমরা বিএনপি ক্ষুদ্র কর্মী হিসেবে বললাম না। এখন সরকার যাই করুক না কেন, সরকার নেতিবাচক যাই করুক না কেন, ডক্টর ইউনূস সাহেবকে সেই দায়ভার তো নিতেই হচ্ছে বা নিতে হবে, কেননা তিনি প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। ওইটা আমি আপনাকে তো ওটাই বলছি, তাহলে কৃষকের দায়িত্বটাকে নেবে যে কৃষকটা ট্রেনের নিচে আত্মহত্যা করলো। সেটাই তো বললাম যে আলুর ব্যবসায়ী ট্রাকের উপরে বসে আছে দিনকে দিন আলু পচছে আর দেখছে আর চোখের জল ফেলছে, এদের দায়িত্ব কে নেবে? আলুদের খবর নিয়েছেন? যে লোকটা পেঁয়াজ ব্যবসায়িক ছিল, যে লোকটা ট্রেনের সামনে আত্মহত্যা করলো, তার পরিবারের খবর নিয়েছেন? না, সরকার এই খবরটা যেমন নেয়নি, তেমনি আপনি যেমনটি বলছিলেন, সরকার যদি এই বিষয়গুলো অনুধাবন করে যে হ্যাঁ সব কিছুর দায়ে ডক্টর ইউনূসকে নিতে হবে, তখন তো ডক্টর ইউনূসের এই বিষয়টা কি বোঝাটা যে অতি দ্রুত, অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে একটি পরিবেশ তৈরি করে, সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করে নির্বাচন দিয়ে ক্ষমতার হস্তান্তর, এটা হলো বেস্ট পলিসি। আর সংস্কারের যে বিষয়গুলো, সেগুলো নিশ্চয়ই সেগুলো সংস্কার হবে, সেগুলো একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি করে একটি সংস্কারের রূপরেখা দিয়ে সেখানে সবাই যদি সিগনেচার করে, হ্যাঁ যারাই ক্ষমতায় আসুক, পরবর্তীতে সংস্কারটা কন্টিনিউয়াসলি চলবে, ইটস অ্যান কন্টিনিউয়াস প্রসেস। সো ডক্টর ইউনূসের তো দায় নিতে হয় না, তিনি আমাদের গর্বের জায়গায় থাকতে পারেন। সেই জায়গা থেকে আপনার মূল্যায়নটা কি? আমাদের মূল্যায়ন হচ্ছে, দেখেন আমরা কিন্তু প্রথম থেকে বিএনপি এখন পর্যন্ত কিন্তু ডক্টর ইউনূসের পাশে আছে। আপনি খেয়াল করে দেখবেন, গতকালকে না গত পরশু দিনকা আমাদের সালাউদ্দিন ভাই অনেক সুন্দর কথা বলছে, আমাদের বিএনপিকে ছিলেন, ওনার ডাকে সাড়া দিয়ে গেছিলেন, উনি কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলেছে ওখানে। তো স্যারের কাছে আমার চাওয়া, স্যারের সাথে আমি স্যারকে খুব ভালোবাসি, আমরাও ভালোবাসি, বিএনপি ভালোবাসে, বিএনপির চেয়ারপারসন তাকে পছন্দ করে। চেয়ারপারসনকে তারা এবার যে সংবর্ধনা দিল, লাল গালিচার উপর দিয়ে নিয়ে আসলো, এটাও আমি সম্মানের চোখে দেখি। এই সম্মানগুলো ধরে রাখার জন্য আপনাকে নির্বাচনটা খুব আগে দিতে হবে এবং জনগণের সাথে থাকতে হবে আপনাকে। আপনি ডক্টর ইউনূস কিন্তু একটাই, দুইটা না। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস একটাই, আমাদের এখানে আছে, এখানে থাকতে বলতেছি, এখান থেকে বের করতে চাচ্ছি না আমরা। উনি এমন কিছু করুক, ওনার আশেপাশের লোকদেরকে উনি চিনুক, যাকে পানিশমেন্ট দেওয়ার দরকার দেখুন। দেখেন আমি বলি আপনাকে, যখন আমাদের বিএনপির ক্ষমতা আসছিল, তখন আব্দুল সাত্তার সাহেব ছিলেন, একদিনে 40 জনকে কিন্তু চাকরিচ্যুত করে দিয়েছিল, উনি খেলা দেখাই দিয়েছিল। তো উনি কিন্তু পারেন। সচিবালয়ে আমি কিছু কাজ করার একটু পেয়েছি, সুযোগ পেয়েছি। আমি ওখানে কাজ করতে গিয়ে দেখেছি যে ওখানে প্রায় অন্যান্য লোকগুলো এখনও বসে আছেন, যে কাজগুলো হচ্ছে না, উনিও পারছে না। কারণ ওই জায়গা থেকে এতগুলো লোককে সরিয়ে কাকে বসাবে, এটা ওনার বিকল্প লোক থাকতে হবে। কারণ শয়তানের কাছে কিন্তু শয়তান যাবে, ভালো কেউ যাবে না। তো ওইখানে শয়তানদেরকে হটাতে গেলে ভালো লোককে নিয়ে যেতে হবে, যাকে নিয়ে যাচ্ছে সেই শয়তান হইতেছে। দেখেন না, একটা পিএসের 400 কোটি টাকা, 300 কোটি টাকা পিএসের একটা বদলি ট্রান্সফার দেখছেন এখন। তো এই জিনিসগুলো যেহেতু আমরা জানছি, উনি তো আরো ভালো করে জানেন। স্বয়ং শিক্ষা উপদেষ্টা বলছেন যে একটা বদলির জন্য আমাকে 1 কোটি টাকা অফার করা হয়েছে। তাহলে ওনার কাছে ওই শিক্ষাটা নেন প্লিজ, ওই শিক্ষা উপদেষ্টা যেটা বলছে ওনার কাছে ওই শিক্ষাটা নেন, ওটা নিয়ে কাজ করলেই তো আপনি পেয়ে যাবেন। রাইট। এই একজন উপদেষ্টার বাপ কন্ট্রাক্টর হয়ে গেছে, এটা ভাবতে খুব লজ্জা লাগে, বলতেও কথা কোনো লজ্জা লাগে। উপদেষ্টার বাপ কন্ট্রাক্টর, সে কন্ট্রাক্টরের লাইসেন্স বাতিল করেছে। সেটা তো বাতিল করেছে কবে? পরবর্তীতে। তাহলে লোক যখন জানাজানি হয়েছে, জানাজানির জন্য লোক কোন কোন বিষয় তাহলে কন্ট্রাক্টারি করতে আপনাকে হিসাব করতে হবে। ওনাদের মতো লোককে রিমাইন্ডে নিয়ে আসতে হবে যে তোমার বেটা উপদেষ্টা হয়েছে, তুমি কন্ট্রাক্টর হয়েছে, তোমাকে যদি না ধরতে পারতো তুমি আর কোন কোন জায়গায় হাত দিবে তুমি দেখাও। এদেরকে নিয়ে এসে বসায় এদেরকে একটা জনগণের সামনে স্পষ্টভাবে বলে দিতে হবে, স্পষ্ট তুলে ধরতে হবে। তাহলে দেশে এগুলো হবে না। আইনের শাসন, জবাবদিহিতা, এগুলো থাকতে পারলেই দেশটা আপনার এগিয়ে যাবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্পষ্ট গল্প তো শুনছেনই, হ্যাঁ। তাহলে এই স্পষ্ট গল্পগুলো ধারণ করেন, 31 দফাটা পড়েন, তাহলে আপনারা আগে আসতে পারবেন। 31 দফা খালি বিএনপির জন্য না, একদম প্রতিটা সেক্টর থেকে তুলে নিয়ে এসে একদম কি হবে সব ঢোকানো আছে। 31 দফাটা পড়েন না ভাই, আপনারা পড়বেন না কেন জানেন? আপনাদের ভিতরে হিংসা। তারেক রহমান আসবে, বাংলাদেশ কাঁপবে, বাংলাদেশের জনগণ ওনার জন্য বসে আছে, চেয়ে আছে, তরুণের একটা স্বপ্ন, একটা লাল সূর্য আসবে। আপনাদের হিংসাতে তো পেট জ্বলছে, তারেক রহমান তো টুডে অ্যান্ড টুমরো আসবেই। আপনি খালি আমাদেরকে দয়া করে, মাপ চেয়ে বলছি, দয়া করে আপনি আমাদেরকে খালি নির্বাচনের তারিখটা দেন। এগুলা আশেপাশে যেগুলো পার্টি বুটি আছে না, ওরা সব হয়ে যাবে। কিসের আপনার এখন আপনার ওই পার্টির কোনো কিছুই নাই, ওরা কীভাবে আসবে আমি তো বুঝি না। তো
আমার এগুলো দেখলে আমি একা একা রাত্রিবেলায় খুব হাসি পাই। বাংলাদেশের বাহির থেকে কয়েকজন আছে খুব চটপট চটপট কথা বলে, মনে হলো দেশের বাপ মা, ওরা যা বলবে তাই হবে, ওদের ভিউ ব্যালেন্সের জন্য ওরা ইনকাম করে, এগুলো আমরা জানি। অতএব আপনার দেশে যদি কাউকে কোনো কথা বলতে হয়, প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট সবার কাছে, আপনারা দেশে এসে জনগণের সামনে কথা বলেন, ইউটিউব বাদ দেন, আসেন আমাদের মতো লক্ষ লক্ষ লোকের সামনে কথা বলেন, যদি জি থাকে আসেন, তাহলে বুঝবে লোকজন আপনাকে আসবে, তাহলে বুঝবে যে আপনি কোথায় আছেন। বিএনপি একটা বৃহত্তর দল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ, জনগণ ওনাদের দিকে তাকায় থেকে এক বেগম জিয়ার জন্য লক্ষ লক্ষ লোক দাঁড়িয়েছিল না এবার আসার সময়। হ্যাঁ। তা আপনাদের কি নলেজে পড়ে না? একটা তারুণ্যের সমাবেশে 16 লক্ষ 17 লক্ষ লোক, আপনাদের কি মাথা ঘুরে? হিংসা হয়? তো আপনি ভোট দিতে বলতেছি, স্যারের কাছে এতটুকুই কাম্য, এই ঈদের ইয়েতে স্যার যেতে ভোট দেয়। যাই হোক, আমরাও সেটি প্রত্যাশা করি, দেশে দ্রুত গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটি আবার নতুন করে ফিরে আসুক। এবারে একটু আপনার দলীয় প্রসঙ্গে যাচ্ছে। আপনার দল 31 দফা দিয়েছে, এর আগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন, বেগম জিয়া ভিশন 2030 দিয়েছিলেন, সব কিছুর সমন্বয়ে 31 দফা দিয়েছেন আপনারা। একটা পরিবর্তনের প্রত্যাশা, জনগণের মধ্যে একটা পরিবর্তনের যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন, সেই প্রতিশ্রুতি আপনাদের, সেই পরিবর্তনটা আপনাদের দলের ভেতরে কতটুকু হচ্ছে? আপনি ভেতরে এটা নিয়ে আমরা কাজ করছি, এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে দিয়ে অন্যান্যভাবে কাজ করতেছি, আমরা উঠান বৈঠক করছি, মানুষের পাশে যাচ্ছি, মানুষকে বোঝাচ্ছি। 24 নম্বর তো নারীদের অধিকার সংরক্ষণ, ওটা নিয়ে আমরা কাজ করছি। আমি যেটা বলতেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে কিন্তু 31 দফাটা কিন্তু 35-এও যেতে পারে। কিভাবে হতে পারে? কিভাবে? আপনার চাওয়াটা আপনি দেখেন, এখানে কিন্তু আমাদের 31 দফার মধ্যে কিন্তু সব দলই আছে, সব দলের চাওয়া থেকে তো 31 দফা। হ্যাঁ, তো এখানেই মানুষকে বোঝাতে হবে এই জিনিসটা, যে আমাদের সাথে সব দলের কিন্তু ঐক্য নিয়েই কিন্তু 31 দফা। আবার 31 দফাতে যদি কোনো দল মনে করে, কোনো একটা পার্টি যদি মনে করে যে আমাদের এখানে এটা একটু লাগবে, সেটাও চিন্তা ভাবনা করে ওখানে হবে, তখন 32 হবে। আরেকজন আপনি বললেন, উনি বললেন, তখন 33 হবে। এইভাবে কিন্তু 35-36 করে বাড়তেই পারে। এটা একটা সুন্দর, এই পরিকল্পনাটাকে আমরা সবাই মিলে যদি সুন্দরভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারি। 31 দফা প্রতিটা সেক্টরের কথা বলা আছে, কেউ অন্য কিচ্ছু বাদ দেওয়া নাই। না, আমার প্রশ্ন যেটিতে ছিল সেটি হলো যে আপনারা 31 দফা দিয়েছেন, আপনারা যখন ক্ষমতায় আসবেন সেটি বাস্তবায়নের প্রশ্ন আসবে, এটা একটা প্রতিশ্রুতি, আপনাদের রাজনৈতিক প্রতিশ্রুতি। কিন্তু এই 31 দফার যে আদর্শিক দিকগুলো আছে, নৈতিক যে দিকগুলো আছে, সেখানে আপনাদের দলের ভিতরে কতটা পরিবর্তনের চর্চা করা হচ্ছে? দলের ভিতরে তো অবশ্যই চর্চা হচ্ছে। 31 দফা নিয়ে প্রতিটা সেক্টরে কাজ করছে, প্রতিটা জায়গাতে কাজ করছে, আমরা করছি, আমরা জাসাসও করছি, আমরা মানুষের কাছে গিয়ে উঠান বৈঠক করে কাজ করতেছি, সবাইকে দেখেন স্তর করে ভাগ করে দেওয়া আছে। ঈদের পরে আবারও তাই করবে। 31 দফার উপর তো অনেক বৈঠক হচ্ছে, এবং কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন উপজেলা জেলাতে কথা বলতেছে খালি 31 দফার উপরে। এখন আমাদের দলের যারা ভিতরে কিভাবে নিবে এটা তার ব্যক্তিগত বিষয়। দলকে ভালোবাসতে 31 দফাকে নিয়ে কাজ করতে হবে। 19 দফাটাকেই তো 31 দফা করা হচ্ছে, 19 দফা কিন্তু বাদ দেওয়া হচ্ছে। এখন ঘটনা হলো ওই জিনিসগুলোকে দায়িত্ব হিসেবে নিয়ে আমাদেরকে দায়িত্ব পালন করে, যারা বুঝছে না তাদের কাছে বোঝানোর কাজটা হচ্ছে এখন আমাদের। আচ্ছা, এই আপনারা যে পরিবর্তনের কথা বলছেন, এই পরিবর্তনের যে চ্যালেঞ্জ, একটা রাজনৈতিক বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের লোক থাকে, বিভিন্ন শ্রেণীর লোক থাকে, বিভিন্ন পেশার লোক থাকে, বিভিন্ন মন মানসিকতার লোক থাকে। এদেরকে নিয়ে আপনাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেই পরিবর্তনটা তো ওখানে আমি বলি, রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনারা এত বড় চ্যালেঞ্জ, যে পরিবর্তনের যে আশ্বাস দিচ্ছেন মানুষকে, এত বড় চ্যালেঞ্জ আপনারা কিভাবে নেবেন? পরিবর্তনটা আমরা চাচ্ছি কিভাবে সবাইকে নিয়ে। আপনি দেখবেন ঐক্যর কথা বলতেছে, এবং কি লাস্ট সেদিনকে আমাদের আপসীর নেত্রী, ওখানেও লাস্ট সবাইকে ঐক্য নিতে হবে, ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমাদের সাথে তো অনেক পার্টি আছে, 35 জন পার্টি আমাদের সাথে অঙ্গভাবে জড়িত থাকে, আমরা তাদেরকে নিয়েই কাজ করতে চাই। দেশটা তো সকলের। আপনি দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কত সুন্দর কথা বলেছে, মানুষের পাশে থাকুন, পাশে রাখুন। অতএব এখানে কিন্তু কর্মসংস্থার বিষয় আছে, এই জিনিসটাকে কিন্তু আমরা ওইভাবে ধরে কিন্তু কাজ করছি। এই যে পাশে থাকুন, পাশে রাখুন, এই যে শব্দটা, মানে আপনার কর্মসংস্থা দিতে হবে একটা, তাহলে কিন্তু আপনি আগিয়ে আসবেন। তো আমরা কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে চাচ্ছি। এই জিনিসটা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সবচেয়ে বড় ঐক্য। জাতীয় একটা নির্বাচন, এই যে এই কথাগুলো, ওনার কথাগুলোকে যদি আপনারা ঠিকমতো ধরেন বা ঠিকমতো বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু খুঁজে পাবেন আমরা কিন্তু একা কিছু করতে চাচ্ছি না, বিএনপি একা কিছু করতে চাচ্ছে না, সবাইকে নিয়ে করতে চাচ্ছে, যেটা ফ্যাসিস্ট করে গেছে।
যেটা ফ্যাসিস্ট করে যে দেশ আমার, বাপ আমার, অমুক আমার, তমক আমার, ওরা বলছে আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাইছি, আমরা সকলে মিলে সুন্দর করে দেশটাকে গড়বো। আমাদের দেশটা তো আসলে সবার। শহীদ প্রেসিডেন্টের স্বপ্নটাই তো এটা ছিল। শহীদ প্রেসিডেন্টের স্বপ্নটা কী ছিল? 19 দফা পড়লে তো আপনি পাবেন। 19 দফার মধ্যে সব কিছু, ওরা কাজ করছে খালি 11 আর 12 নিয়ে, মানে ধরো, কাটো আর মারো। তো আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই জিনিসটাকে নিয়ে খুব কাজ করতেছি। ইনশাল্লাহ দেশের মানুষ অবশ্যই শান্তি পাবে ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে, যদি আমরা বিএনপি দল গঠন করতে পারি। আপনাদের রাজনৈতিক নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কবে দেশে আসতে পারেন বা কবে আসবেন? অবশ্যই 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 আসলে সুন্দর হতো। আসলো বলে তো আসলে দেখবেন যে উনি, আমার কাছে একটা মজার বিষয় আছে, যে একটা ছোট্ট কথা বললে আর কি প্রিয় দর্শকদেরকে, যে ওনার সাথে একটা কথা বলতে বলতে হচ্ছে, আমি বলছিলাম যে লিডার আপনি শুক্রবার দিন এসেন। তো কেন শুক্রবার দিন কেন? তাই বললাম যে তাহলে আপনার রাস্তাঘাট একটু ফাঁকা থাকবে, তাহলে আসবেন, কারণ জনসমুদ্র হয়ে যাবে। তো হচ্ছে আমি এমনভাবে আসবো, কাউকে না বলে চুপ করে আসবো। এবং আমাদের মৌসুমি ছিল, মৌসুমিকে বলছে, মৌসুমি আমি কিন্তু তোমার সামনাসামনি এসে আমি আর তোমার ভাবি গান শুনবো, এটাই আমাদের প্রাপ্য। তো আপনার কি এরকম কোনো ইচ্ছা আছে যে আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে একটা গান লিখবেন? না, গানের তো কাজ করতেছি। আমাদের তেল দেওয়ার অভ্যাসটা আমার নাই। উনি তো আসবে, জনগণের জন্য আসবে, ওনাকে তেল দিয়ে আমি গান লিখবো কেন? উনি কি কাজ করবে তার এগেইনস্টে আমি গান লিখবো। আমি তেল দেওয়াতে বিশ্বাস করেন, তেলের দাম বাড়ার, এটাও আমি বলেছি ওনার সামনাসামনি, যে লিডার তেলের দাম বাড়ছে খালি একমাত্র আমরা এই তেল দেওয়া দিয়ে করার জন্য। এখান থেকে বেরিয়ে আসতে হবে, আপনাকে দেশ দিয়ে কাজ করতে হবে। তেল দেওয়া উনিও পছন্দ করে না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তেল দেওয়া পছন্দ করে না। আপনার মুখে কথাটা শুনে আসলে ভালো লাগলো, কেননা আমরা বিগত দিনে দেখেছি স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন জন এইভাবে তেল মেরেছে, এবং এই তেল দিতে দিতে আসলে কিন্তু একটা সময় দেখা যায় যে এত বেশি তেলে হয়ে যায় যে সে ধরাছোঁয়ার বাইরে চলে যায়। এরকম ঘটনা না, এরকম আমাদের কোনোদিনই চিন্তা ভাবনা ছিল না। আমরা বলেছি মানুষের পাশে থাকুন, মানুষকে পাশে রাখুন। আমরা কোনোদিনই 200 কোটি 300 কোটি টাকা দিয়ে কোনো চলচ্চিত্র হবো না, যে চলচ্চিত্রের মধ্যে মনে করেন লুকিয়ে থাকবে মানুষের রক্ত খেকো পয়সা, মানুষের দুর্ভিক্ষর চিন্তা, সব ওই পয়সাগুলো দিয়ে একটা কোন কাকে নিয়ে সিনেমা বানাই দিয়েছেন। বানানোর দরকার আছে, তার যদি তাকে প্রেজেন্টেশন করেন তাকে অবশ্যই আছে, কিন্তু আপনার আয়ত্তের মধ্যে করেন। আপনি 300 কোটি টাকা 400 কোটি টাকা খরচ করে নিয়ে গিয়ে বানাবেন, গোটা বাংলাদেশে তার স্ট্যাচু বানাতে হবে 400 500 হাজার হাজার কোটি কোটি টাকা খরচ, এগুলোর মধ্যে আমরা নাই। আমরা এখান থেকে বহুত কিছু শিখে আসছি। কিন্তু আপনার দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একটি কথা বলতেন যে তোমরা যখনই সংকট দেখবে তখনই মানুষের কাছে যাও, তাদের বর্তমান চেয়ারম্যান সংকট কি এটি দেখো এবং তাদের পাশে দাঁড়াও, তাদেরকে পরামর্শ। এটা বর্তমান চেয়ারম্যানই বলছে। এবং রাজনৈতিক যে দূরদর্শিতা ছিল, তার যে দূরদর্শিতার মাধ্যমে তিনি একটি পররাষ্ট্রনীতি, পাশাপাশি দেশের স্বনির্ভরতা অর্থাৎ কৃষি কিভাবে বিপ্লব ঘটলো, এটি আসলে সেই সময়ের যারা ছিলেন স্টেক হোল্ডার তারা এগুলো বলছেন, এবং বিভিন্ন লেখালেখিতে এগুলো আমরা পাচ্ছি। সুতরাং এই যে দূরদর্শিতা এবং জিয়াউর রহমানের এই যে কর্মকাণ্ড, রাজনৈতিক দলকে দাঁড় করানোর পাশাপাশি রাষ্ট্রকে একটি শক্ত ভিতের উপর দাঁড় করানো, এই দুটো বিষয়কে প্যারালাল নিয়ে যাওয়া। এবং আমি একটি কথা একটি টকশোতে বলছিলাম যে একটি সমাবেশে বা একটি মিটিংয়ের মধ্যে যদি কেউ তেল মেরে কথা বলতো কিংবা কেউ শুধু প্রশংসা করতো, তার কথা তিনি শুনতে চাইতেন না, বরঞ্চ যিনি বিরুদ্ধে কথা বলতেন এবং যিনি সমালোচক ছিলেন তার কথা শুনতেন এবং তাকে আলাদা ডেকে নিয়ে তার কথা শুনতেন। এই যে এই চর্চার জায়গায় কি আপনারা পুরোপুরি আছেন, নাকি সেখান থেকে তো অনেকখানি সরে গেছেন? আসলে আমি জানি না, আমি যেটি দেখছি সেটি বলছি একজন গণমাধ্যম কর্মী হিসেবে। আপনি কথাটার প্রসঙ্গটা অনেক কটা একসাথে, অনেক সুন্দর প্রশ্ন। লাস্টেরটাই সরে গেছে নাকি? ঘটনা হচ্ছে আপনি যেখানে গেছেন সেখানে দেখেছেন সরে গেছেন, আর যেখানে সরে যায়নি সেখানে আপনি যাননি। হতে পারে, হ্যাঁ, এটা আপনার একটা ভুল দেখা আছে। আমরা যদি সরে যেতাম তাহলে তো মনে করেন 15 বছর 15.5 বছরই তো সরে যেতাম, এখান থেকে একটা সুন্দর ফল নেন না। আমাদেরকে মনে করেন আপনাকে পায়নি, আপনার ওয়াইফকে ধরে নিয়ে গেছে, বাপকে পায়নি, সন্তানকে ধরে নিয়ে গেছে, কি তা বের পিছনে পালাইছি? আমরা কোন হাত থেকে, মৃত্যুর হাত থেকে ফিরে আসি? এখন বন্ধু মনে করি ইলিয়াস আলীর কোনো খবর নাই, অমুকের খবর নাই, তমুকের খবর নাই, কোনো গুম খুন ইত্যাদি এগুলো কার কাছ থেকে শিখেছি বলে কি আমরা করবো? তোফায়েল সাহেব তো বলেছিল যে আমরা ক্ষমতা ছাড়া মাত্র লক্ষ লক্ষ মরবো, একটা মরছে? মৃত্যুকদের কথা কে শুনছে? না, এই জায়গায় বিএনপিকে ক্রেডিট দিতে হয় না। তাহলে আপনি যেখানে যাচ্ছেন সেখানে হলে আপনি আসল জায়গায় যাননি।
আপনি কিছু ওই যে বিএনপির মধ্যে কিছু ভাড়ুয়া বিএনপি আছে যাদের কাছে হয়তো মনে করেন যারা সংস্কার করে, তাদের কথাই ধরুন না তাদের কথাই ধরেন না, যেমন শকত সাহেবকে কি আমরা তারাই দিইনি? হ্যাঁ, শকতকে তো তারাই দিইনি। এই যে এইরকম টাইপের কিছু ভাড়া ছিল, তৈমুরকে বাদ দিইনি, মবিনকে কি বাদ দিইনি? এরকম তো বাদ দিতে আসি। তাকে 5ই আগস্টের পরে চিন্তা করে দেখেন যে কতজন আমাদের দল থেকে বহিষ্কার হচ্ছে। বেশ কিছু লোক, অনেক লোক। আমাদের কার্যক্রম কি আপনার ভালো লাগছে না? এটাই হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার বাবা ছিল প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তার মা একজন প্রধানমন্ত্রী ছিল। দেখুন, ভালো লাগার যে দিকগুলো সেগুলো আমরা বলবো, সেগুলো আমরা প্রশংসাও করবো। না, আপনার ওই প্রশ্নটার কথাই বলতেছি যে আপনি যেখানে যাচ্ছেন আপনি খারাপের কাছে যাচ্ছেন, আপনি ভালোর কাছে যান না ভাই। না, আমি ভালোটাও জানি, খারাপটাও জানি। তাহলে খারাপটাকে কিন্তু আমরা দেখেন, আমরা খারাপটাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শর্ট মারতেছে, কিন্তু আমরা খারাপটা এই কারণে বলবো, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। তিনি যে আদর্শের মানুষ ছিলেন, তিনি সততা এবং নৈতিকতা এবং তার যে নির্মোহতা। আমি একদিন তোফায়েল আহমেদ সাহেবের একটা ইন্টারভিউ আনতে গিয়েছিলাম। আমি সাংবাদিকতা করার কারণে আমি অনেকের কাছে ইন্টারভিউ আনতে যেতে হতো 11-11 সময়। তখন তার কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আসলে জিয়াউর রহমান সম্পর্কে আলোচনা হচ্ছিল অফেয়ারে আমাদের পাশাপাশি বসে। তখন জিজ্ঞেস করেছিলাম যে জিয়াউর রহমান সম্পর্কে আপনার মন্তব্যটা কী? তখন উনি বলেছিলেন উনি একজন সৎ এবং নির্লোভ মানুষ। তো আমি তখন বললাম যে একজন রাষ্ট্রনায়ক বা একটা দলের প্রধান হওয়ার জন্য এর চেয়ে বেশি কি তোফায়েল ভাই দরকার? উনি কোনো মন্তব্য করেননি, উনি হেসে দিয়েছিলেন। তো এই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে কারণে তার দল যখনই পুরোপুরি শহীদ জিয়ার আদর্শে না থাকবে তখন কিন্তু সমালোচনাটা হবে এবং এটা নিতে হবে সমালোচনাটা। কেননা আপনি শুরুটা যেভাবে দিয়েছেন, মানুষকে যে ফলটা দিয়েছেন, একসময় খাইয়েছেন, সেই ফলটা এখন না খাওয়াতে পারলে মানুষ কিন্তু বলবে আপনি আমাকে সেই ফল খাওয়াচ্ছেন না, এখনকার ফলটা। আমি আপনার প্রশ্নটা খুব বুঝতে পারছি ভালো করে। আমি আপনাকে খুব ভালো একটা পরামর্শ দিয়ে আপনার কাজে দেবে। 15 বছর 16 বছর একটা দলকে হাড্ডি মুড্ডি ভেঙে জেলখানার মধ্যে ঢুকিয়ে কোথাও লাশ পাওয়া যায় না, নদীতে লাশ ভেসে উঠে অমুক সময়, তারপরেও যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে ধরে বেঁচে আছে এখনো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে তো ফেলে দেওয়ার কিছু নাই। স্বাধীনতার ঘোষককে ফেলবে কেন? বীর উত্তমকে ফেলবে কি করবে? একজন জেট ফোর্সের অধিনায়ককে ফেলছে না, যে মুক্তিযুদ্ধের সূচনা, তাকে তো ফেলার কিছু নাই। কিন্তু তারই তো আদর্শ নিয়ে আমরা চলছি। কিন্তু 15.5 বছরের একটা ঘটনাগুলো কেন টানছেন না? নদীতে লাশ ভেসে উঠছে, বাচ্চাকে পাচ্ছে না, তার লাশ ভেসে, তাহলে এখানে তো ওই জিনিসগুলো তো আপনার তুলে আনতে 15টা 15.5টা একটা মাকে 15 বছর ঘর থেকে বের করে দিল, তার ছেলেকে মেরে ফেললো, তাকে বিনা দোষে 2 কোটি টাকার জন্য নিয়ে গেল কারাগারে, তাকে জেল দিল, তাকে কোন আধারে রাখলো? এগুলো আপনাদের ভালো লাগে না শুনতে? দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য না, এগুলা না, এই 15 বছরে যেগুলো ঘটেছে ওই আদর্শ আছে বলেই আজকে আমরা 15 বছর পর আপনার সাথে কথা বলতেছি। এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে 3.5 বছরের যে প্রেক্ষাপট উনি শাসন করে গেছেন, এখনো দেখেন জিয়াটি বেঁচে আছে শহীদের মরুভূমির প্রান্তে, যার নাম জিয়াটি, নিম গাছ কে বানাইছে? তাহলে গোটা বিশ্বের কাছে 3.5 বছরের শহীদ প্রেসিডেন্ট যেভাবে ওরা মুছে ফেলার চেষ্টা করেছিল, পারছে কি মুছে ফেলতে? না, পারেনি। এখানে লেখা নাম তো আপনি মুছবেন কি করে রে ভাই? এটা কি ব্ল্যাকবোর্ডে দেখলাম বাবা ক মুছে দিয়ে খ, এটা কি ব্ল্যাকবোর্ড পেলেন নাকি? এখানে লেখা নাম জিয়া রহমান কত মুছে ফেলা সস্তা না। যারা বেঁচে থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কর্ম এবং তার আদর্শ, বেগম জিয়ার 3বার শাসনের আদর্শ এবং তারুণ্যের অহংকার যেটা আসছে জায়গা। কিন্তু অনেকে তো বলে, এটাও বলে যে আপনারা তখন আন্দোলন করে কিন্তু আপনাদের নেত্রীকে মুক্ত করতে পারেননি। ভাই কি করে করবেন? শয়তানের সাথে পাল্লা দিয়ে যে আমরা বেঁচে গেছি, এটাই তো বিশাল ব্যাপার। তার বাড়িঘর ভেদ দিকে দেখেননি কি পাওয়া গেছে? ও তো একনর্মাল একজন মহিলা ছিল, যে একটা ওটা তো স্বৈরা শাসক, ডাইনি মাইনি যাই ফ্যাসিস্ট যাই বলেন, এগুলো নামে তাকে নামে ভূষিত করতে হবে। একটা কুখ্যাত একটা মহিলা ছিল, কুখ্যাত। দেখলে তো পরাজয় কীভাবে হয় ভালো করে খেয়াল করে দেখবেন তারা কি দল পরিচালনা করছেন, আমাদের কাছে শিখে যান। ইতিহাস বিচার করবে, শুনেন, ইতিহাস বিচার করবে না। ঘটনার আগেই তাপস পালাইছে, বংশের একটা কেউ আছে বাংলাদেশে, 4-14 গোষ্ঠীর কেউ আছে বাংলাদেশে। আপনি আমাকে দেখান, আমি মিথুনবাবু বলতেছি যে তাদের 14 গোষ্ঠীর কেউ বাংলাদেশে আছে। আগে পালাইছে, লাস্টে গেলে ওরা 2জন পালাইছে। তাহলে কি ওরা কি দলকে ভালোবাসে? সবকে নদীতে পুকুরে ভাসিয়ে নদীতে ডুবিয়ে চলে গেছে।
তাদের কর্মকর্তা গুলো দেখেন সব পালাচ্ছে না, তাহলে ভাই আমরা পালাইছি, বেগম জিয়া পালাইছে, তাহলে আসেন না, কখনোই পালাই। তাহলে এখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ আছে, থাকবে, বিদায় আমরা ওইভাবে কাজ করছি। আচ্ছা, যাই হোক, ইথুন বাবু ভাই, আসলে আপনাকে পেয়ে আমরা আসলে অনেক কৃতজ্ঞ। আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলো। এখন আমরা আসলে ইথুন বাবু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, কিন্তু এইরকম কাঠকোঠা কথা বলবেন, এটা কি দর্শক আসলে পছন্দ করছে বা এটা কি নিবে? নিশ্চয়ই আপনার মিষ্টি কিছু শুনতে চাইবে। না, মিষ্টি কিন্তু তো শুনবে, কিন্তু ওই যে বললাম যে 15 বছরের যন্ত্রণা, 7.5 বছরের যন্ত্রণা, মাকে নিয়ে কারাগারে নিয়ে যে খেলা, অমক সমক হ্যানত্যান, এগুলো তো পরিসমাপ্তি থাকবে। মানুষের উপকার করেন, অপকারে যেন না। একদিন যেদিন ঠকবেন সেদিন পালানোর বিচা পাবেন না। দেখেন না আজকে মা সুস্থ আছে না, আল্লাহর রহমতে কথা বলতেছে না, তাই আল্লাহ হলো মহান, জেনে আলো উপরে আছে। অহংকার পতনের মূল, বুঝছেন না? তা আমরা অহংকারের মধ্যে না, আমরা মানুষের পাশে থাকবো, গান করছি, গান করব, কিন্তু কিছু কথা বলতে আপনার প্রশ্নের উত্তর দিলাম ওগুলা, কিন্তু হয়তো কোনো রাজনীতিবিদ ওইভাবে এসে উত্তর দেবে না, কারণ আমরা তো এটাকে ভয় পাই না ভাই, আমরা মৃত্যুকে দেখে আসছি। আমাকে মৃত্যুকে ভয় দেখিয়ে, আমাকে ভয় দেখিয়ে কোনোই লাভ নাই কারো। যদি কপালে থাকে ওর হাতে মৃত্যু হবেই, আর যদি না থাকে তাহলে আপনাকে কিন্তু মৃত্যু দিয়ে আসতে পারবে, এটা একদম জয় করে আসতে পারবে। তো আমরা আমরা ছিনিয়ে নিয়ে আসছি আমাদের অধিকার, আমরা বলতে পারছি দেশটা তোমার বাপের নাকি। তো যাই হোক, গানের মানুষ, গান নিয়ে আছি, সামনে অনেক কিছু ভালো কিছু আসবে ঈদের ইয়েতে বলতেছি। আপনারা আমাদের সাথে থাকুন, বিএনপির সাথে থাকুন, আমরা জাসাস করি, জাসাসে থাকুন। নতুন কিন্তু চিন্তাভাবনা, এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চিন্তাভাবনাকেই আমরা কাজে লাগাচ্ছি। বাবু, আমরা শেষ করব, আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে আসলে আপনার একটা গান আমরা শুনতে যাচ্ছি। আসলে গান তো গাওয়া যাবে, অন্তত একটা লাইন অন্তত দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। আসলে ভিওডি কে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমি যেটা গানটা করছিলাম এই আমার অধিকার কারাগারে, তো ওইটা ওদের জন্যই করেছিলাম, কারণ ওইখানে তখন ওই মুহূর্তে মহাসচিব রিজভি সবাই জেলের মধ্যে ছিল। তো ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ, ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ, দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, ওরে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, দেশ নিয়ে চলছে রন্ত্র মঞ্চ, লড়ছে মানুষ, কাঁদছে বংশ। তো আমরা কিন্তু এই ধ্বংসগুণাকে দেখে সেই গানগুলো করেছিলাম। তো ভালো থাকবে আমাদের প্রিয় শ্রোতারা। আমরা ভিওডিতে একদিন আপনাদেরকে বলে গেলাম, আমরা যে যুদ্ধক্ষেত্রে ছিলাম, আমাদের সহযোদ্ধা শিবাসানু, পরানা হাসান, মৌসুমি, তারপরে হচ্ছে মুন্না, তারপরে সুজন, যারা যারা ছিল, মিজান, রিপন, এদেরকে নিয়ে আমরা একদিন আপনাদের এখানে আড্ডা মারতে চাচ্ছি, একটু বড় সড়ো করে আড্ডা মারতে চাচ্ছি। আমাকে মুক্তার দাওয়াত দিয়েছে, অনেকবার ফোন করছে, ওকে ধন্যবাদ দিয়ে আমাদের ভিওডির সবাইকে আমার ভালোবাসা। আমাকে থেকে ডাকলেই পাওয়া যাবে, অন্য কেউ ডাকলে পাবে না, তবে ভিওডি ডাকলে আমাকে ইথুন বাবুদের টিমকে পাবে। আমরা আসলে ধন্য হব যদি আপনি পুরো টিম নিয়ে একদিনে আমাদের এখানে আমাদের দাওয়াত গ্রহণ করেন। আর আপনাকেও ধন্যবাদ যে আপনার প্রশ্নগুলো খুব কাক্রোশ ছিল, কিন্তু অ্যাকশনে দিতে হয়েছে আমার, এই জন্য যে এই প্রশ্নগুলো এই রাজনীতি ভিত্তিরকে করতে আমার সাংস্কৃতিক কর্মী, কিন্তু ওই মেধাতে সাংস্কৃতিক যোদ্ধা, হ্যাঁ না, এটাও সাংস্কৃতিক যোদ্ধা, সাংস্কৃতিক কর্মী। তো আপনাকেও খুব ভালো লাগছে, খুব সুন্দর। আপনারও আমি ধন্যবাদ না জানিয়ে পাচ্ছি না কিছু সুন্দর প্রশ্ন করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন আমাদের জন্য। আপনি যে আপনার এত ব্যস্ততার মধ্যে, আমি ভাবছিলাম, বারবার বলছিলাম যে ইথুন বাবু ভাই আসলে সময় পাবে কিনা, আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল। আমি মুক্তারের কথাটা বলি, যে আমাকে ডাকছিল, তার সাথে আমার একটা সম্পর্ক অন্যরকম, কারণ আমার ওর কাছ থেকে কিছু মনে হয় যে ওদেরকে সাহায্য করলে ওরা আমাদেরকে সাহায্য করবে। আমি ওকে কথা দিচ্ছি, আমি তো বসে আছি বাইরে, অনেক দূরে আছি, আমি এসে কিন্তু আমি আপনার বাসাতে এসে ড্রেস চেঞ্জ করে কিন্তু একটু দাড়িটা সেভ করে আসছি এখানে, বুঝতে তো আমি ওকে কথা দিয়েছি আসবো, আর আমি কথা দিলে ওই কথাটা মিস হয় না, লেট হতে পারে কিন্তু মিস হবে না, এটাই পালন করতে হবে ঈদের দিন। সবাইকে ঈদ মোবারক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন এতক্ষণ একটু প্রাণবন্ত আলোচনা। আমাদের সাথে যুক্ত ছিলেন ইথুন বাবু, তার পরিচয় আর না দিলাম। তিনি, আমরা এতদিন জানতাম যে তিনি একজন গীতিকার, সুরকার, তিনি গান লেখেন, সুর দেন এবং নিজে গানও।
কিন্তু তার এই যে ঝাঁঝালো বিদ্রোহী বীরের মতো যে তিনি যে একজন রাজনৈতিক কর্মী হিসেবেও যে তিনি একজন যোদ্ধা, এটি আসলে আমাদের অনেকেরই হয়তো জানা নেই। তার সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন সবাই জানলেও এই রাজনৈতিক যোদ্ধা পরিচয়টা তার আসলে অনেকেই হয়তো জানেন না। সেই পরিচয়টা অনেকে আজকে পেলেন। তো আমরা ইথুনবাবু ভাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, পাশাপাশি তিনি আমাদের ভিডি বাংলায় এসছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো সুপ্রিয় দর্শক, আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিওডি বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।